ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যে আলোচনা সভা হচ্ছে সেই সভায় তিনটে বিষয়বস্তু আছে। কাশ্মীরের পেহেলগাঁওতে যে নির্বাচনী যে ভাই বসে পড়ো এখানে ওই দিকটা ছেড়ে দাও। কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের স্মরণে আজকে আলোচনা সভা। সাথে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, দুর্নীতি ও বঞ্চনা শিকার কারা হচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা সভা। এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করব, বাতিল চাইছি সেই নিয়ে আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সবার পরিচালককে আরো ধন্যবাদ জানাই। রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা, রাজ্য কমিটির সদস্য কুতুব ভাই আছেন এবং জেলা কমিটির নেতৃত্ব, বাদুড়িয়া ব্লকের নেতৃত্ব এবং বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এখানে সামনে আমার যারা মিডিয়ার বন্ধুরা আছে সর্বোপরি ধন্যবাদ জানাই বাদুড়িয়া বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসনকে, যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় আমরা এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবো আশা করছি। তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা সভা। প্রথমেই আমি যেটা বলবো, কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী বর্বরোচিত হামলা হয়েছে, যে খুনিগুলো এসে আমাদের 26 থেকে 27টা ভাইকে খুন করেছে, একটাও না ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই আলোচনা সভা থেকে দাবি আমরা তুলছি। ওই খুনি বর্বররা যারা মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের বিরোধী, ভারত বিরোধী যারা, তাদেরকে কোনো অংশেই ছাড় পাওয়া দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধ হয়ে একসাথে দেশের প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হবে যে পাকিস্তানের বর্ডার থেকে পেহেলগাঁও 300 কিলোমিটার প্রায় দূর, কিভাবে ওখান থেকে সন্ত্রাসবাদীরা এখানে আসলো, এসে আমাদের নিরীহ 26 জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল। এর জবাবটাও কিন্তু মোদি অমিত শাহকেও দিতে হবে। হ্যাঁ, আমাদের সেনারা, আমি বলেছিলাম একটা বক্তব্যতে যে আমার আর তর সইছে না, আমাদের সেনাদেরকে একবার দায়িত্ব দিক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগন্যাল পেয়েছিল। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3 বিভাগের সেনা গিয়ে মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এটা আমাদের সেনা। কিন্তু সাথে সাথে এটা বলবো, এই লড়াইয়ের যারা, এই প্রতি উত্তরের যারা নেতৃত্বে ছিলেন, আমাদেরই বাড়ির মেয়ে ভামিকা সিং, আমাদেরই বাড়ির মেয়ে সোফিয়া কুরেশি, নারীরাও কোনো অংশে পিছিয়ে নাই, নারীরাও লড়াই করতে জানে, সেটা তিনারা প্রমাণ করেছেন। কিন্তু প্রশ্ন কিছু থেকে যায়। আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি, প্রশ্ন কিছু থেকে যায়, আপনাদেরকেও লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে। প্রশ্নটা কি? যেই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে AK-47 এর মতো বড় হাতিয়ার নিয়ে কিভাবে হত্যা লীলা চালালো, এইটাও কিন্তু উত্তর কাকে দিতে হবে? শুভেন্দু অধিকারীর নেতা মোদিকে দিতে হবে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুভেন্দু অধিকারী প্রচুর চিৎকার চেঁচামেচি করছে,
ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা এখান থেকে প্রশ্ন করি, এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবাংলায় 3 জন খুন হয়েছে, শহীদ হয়েছে এই টেরর অ্যাটাকে নাগরিকদের মধ্যে। তার মধ্যে একজন বেহালায় শখের বাজারে সমীর গুহ নামে এক সাহেব, তার বাড়িতে আমি গিয়েছিলাম, কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা, যখন আক্রমণ করেছে জঙ্গিরা, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, প্রায় 2 ঘন্টা পরে কেন ফোর্স আসলো, সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই? রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার। তাই এই আলোচনা সভা থেকে আইবি, সেন্ট্রাল আইবি যারাই আওয়াজ শুনবেন, তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই, এটা শুধু নওশাদ সিদ্দিকীর কথা নয়, এই যদুরহাটি বা বেড়াচাপার মানুষের কথা নয়, বাদুরিয়ার মানুষের কথা নয়, সারা দেশের মানুষের কথা, যে 2 ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো। 2 ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল, আসতে দেয়নি। কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল, সেইগুলোকেও খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আওয়াজ তুলতে হবে না? এটা ভারতবর্ষ প্রশ্ন করছে, এটা নাগরিক প্রশ্ন করছে। এই প্রশ্নটা যাতে না সবাই করতে পারে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা না করতে পারে, তার জন্য কি বলছে? ধর্ম জেনে জেনে খুন করেছে। আমরা দেখেছি যাদেরকে খুন করেছে, হত্যা করেছে, তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল, তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল। আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে। আচ্ছা, আপনারা বলুন, ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে? কিন্তু ঘটনা অনেক আছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে। ঘটনা অনেক আছে, উড়িষ্যায় কদিন আগে ওই বর্বরগুলো ওরা জামিন পেয়েছে, খ্রিস্টান পরিবারকে খুন করেছে। ঘটনা অনেক আছে, মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনা অনেক আছে, গোমাংস ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে। কিন্তু 75 বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম। তাই তো? একটা ভয়ঙ্কর সিমটম আমাদের জন্য। যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে যাকে সবসময় মাথার উপরে তুলে রাখতে চায়, তার আমলে ভারতবর্ষের হিন্দুরাও তাহলে সুরক্ষিত নয় কি ভাই? হিন্দুকে বাঁচাতে এসেছো তো? শুভেন্দু বাবু এখন যে দলে আছে, বর্তমান যে দলে আছে, কেন বুঝতে পারছেন তো? শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি। ভালো কথা, আমি না বাঁচলে আমার দাদা বাঁচবে, অন্তত বাঁচুক, আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক, কিন্তু বাঁচাতে পারছে কি? বরঞ্চ এ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে, তার আমলে বেছে বেছে হিন্দুকে খুন করলো। এরা জবাব তো দেওয়া দূরের কথা, মাইকলে শুধু হই হই করছে। বরঞ্চ আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক, এই কেন আমার দেশের নাগরিককে, কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে, এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসেছিল না। আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে জবাব দেওয়ার জন্য মাঠে নেমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল। যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না, কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবারও? ঝন্টু আলী মল্লিক কি বলেছে, কেন লড়াই করেছে? যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো, আমি চুপ করে বসে থাকবো? জবাব দিতে গিয়েছিল, কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য। কিন্তু কোনো বিজেপির নেতা কাজ করেনি, মাথায় রাখবেন। করেছে কে? দেশের আর্মি করেছে। কে লড়াই করেছে? কে? কদিন আগে দেখলেন না 22-24 বছরের একটি আমাদের আর্মি, ওর নামটা কি, নায়ক মুরারি মনে হচ্ছে সবসময়, মুরারি নায়ক এই নামটা, আমি দুঃখিত, টাইটেলটা মনে আছে, নায়ক, 26 বছর বয়স, আমাদের থেকে ছোট। কেন জীবনটা দিয়েছে? লড়াইটা কাদের বিরুদ্ধে? আর কেন লড়াই?
কেন লড়াইটা? আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই। আমরা নিরাপদে থাকবো, যাতে আমরা শান্তির সাথে যাতে থাকি তার জন্য লড়াই করছে। আর কিছু রাজনৈতিক কারবারিরা তাদের আত্মবলিদান, আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যারা আমাদের সেনাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে, তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতাচ্যুত করব। তার পরিবর্তে আমরা যারা আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে, 2019 সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই, আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে, আর্মির পোশাক নিয়ে, আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে, অনেক অভিযোগ থাকার পরেও মোদী সরকার ঠিকঠাক পূরণ করছে না। তাহলে আমাদেরকে ওর জায়গায় কাকে আনতে হবে? সত্যি যদি আমরা সাচ্চা দেশপ্রেমিক হই, আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি? এ কারা থাকবেন বলুন? থাকতে হবে যে আর্মি, যে বিএসএফ, যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি। পাকিস্তান থেকে শুনছিলাম যখন, যদিও মিডিয়ার মাধ্যমে, মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না, আমি বিতর্কে যাচ্ছি না, তারপরও যে অ্যাটাকগুলো করছিল, আমরা তো এখানে টুইটে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম, কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল, তারা কারা? আমাদের আর্মি। তারা তাই আর্মির ক্ষেত্রেও 2019 সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, শূন্য পদ বেড়ে গিয়েছে। সেই আর্মির শূন্য পদ পূরণের দাবিও আমরা এখান থেকে করছি। আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের, যে সমস্ত ভাইগুলোকে নির্বিচারে, নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা। এবং সাথে সাথে একটাও না ওই বর্বররা ছাড় পায়, তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি, আজকে এখান থেকে বলবো। আজকে বন্ধুগণ, আপনারা জানেন আরো দুটো বিষয় আছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে 26,000 চাকরি বাতিল। আপনারা 26,000 চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন। এখন লেটেস্ট যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, রিভিউর জন্য পিটিশন জমা করেছে। কিন্তু আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায়, যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায়, দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি, খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে। এটা মাথায় রাখবেন, মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। এই না, যেতেও পারে, কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে। তো কেন 26,000 বাতিল হয়েছে? যদি আমি ছোট্ট সহজ কথাই বলি, দুধ আর পানিকে এক করে দিয়েছিল, দুধ আর পানি এক করে দিয়েছিল, দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বলে দুধে পানি মেশায়, আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। বুঝতে পারছেন তো? ফলে সবটাই বাতিল হয়েছে। যারা যোগ্য, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল, তারাও আজকে বাতিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে যে 22 লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল, তার মিরর যে ওএমআর শিট আছে, সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক। এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে, কার কাছ থেকে টাকা নিয়ে, কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল, বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক, এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আজকের এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি। সহমত তো নাকি ভাই? কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল, আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল, দুজন কি এক? কিন্তু ওই যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে। এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক, জানানো হোক কে 2 নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে। সিবিআই যে তথ্য নিয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 8,500 মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে। রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই 4,500 মতো, এসএসসি যে তথ্য দিয়েছে ওই 6,500 মতো, আর পর্ষদ যে তথ্য দিয়েছে 5,500 মতো, মানে ঘেটে ঘ করে দিয়েছে।
কিন্তু এসএসসি, পর্ষদ, রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে। তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো, যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে 26,000-এর মধ্যে 8,000, 10,000, 5,000 যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে, এদের বাদ দিয়ে দিলাম, বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন। তাহলে সমস্যা হতো কি? কেন করেনি? এর মধ্যে কারণ আছে। আপনার এই বাদুড়িয়ায় কি চাকরি বিক্রি হয়নি? কি মনে হয় আপনার? বাদুড়িয়াতে চাকরি বিক্রি হয়েছে। কেমন করে হয়েছে? কন্ট্রাক্ট করেছে, তুই চাকরি 15 লাখ টাকা দিলে চাকরি হবে, 15 লাখ টাকা দিয়েছে। যে টাকা তুলেছে সে কি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে? সে করেনি, সে 1 লাখ ম্যাক্সিমাম। বাকি 14 লাখ কোথায় গেছে? এ ঘাট ও ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে। সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে? ইউক্রেনে চলে গিয়েছে। সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে, সেটা জাপানে আছে ব্যবসা চলছে, জার্মানিতে ব্যবসা চলছে, সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে। আমি সেটাও বলে দিচ্ছি, প্রায় 8,000 কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে। কে চালাচ্ছে সে তাকে একটু বার্তা দিয়ে রাখি, আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও আমি নওশাদ সিদ্দিকী তথ্য খুঁজছে, ধরুন সময়ে তার নামটাও বলে দেবো, দুবাইয়ের কোন শায়েক চালাচ্ছে এটা, সেটাও আমি তদন্তে আছি, চেষ্টা করছি। কারণ দুবাই তো এখান থেকে অনেক দূরে, ছোটখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না, তবে কিছু পৌঁছে গেছি, পা গলিয়ে দিয়েছি বার করার, বাকিটা শরীরটা ঢুকালেই বেরিয়ে আসবে কে আছে। তো 8,500 কোটি টাকা, এটা মাথায় রাখবেন। তো চলে গিয়েছে। এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো, যারা অবৈধ তারা তো স্কুল থেকে ছাঁটাই হবে। তারা এসে প্রথম কাকে ধরবে? আপনার এলাকায় যার হাতে 15 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল, বলবে তুই আমার চাকরি দিতে পারিস নি, বাতিল হয়েছে, টাকা ফেরত দে। সে ক টাকা ফেরত দিতে পারবে? 1 লাখ নিয়েছে নিজের জন্য, এদিক সেদিক ফেরত দিতে পারবে, আর বাকি 14 লাখ দিতে পারবে? তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠের চামড়া তার থাকবে? চামড়া থাকবে না। সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে? পরের ঘাটের জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে, তার কাছে পাবলিক ছুটবে, একে ধরে নিয়ে যাবে, বা সিবিআই তাকে তুলতে পারে। এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে। ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো, সবাইকে নিয়ে ডুববো। যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে। আমার অনুরোধ আপনাদের কাছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা সৌন্দর্যকে দেখবেন না, ডিসমোটিভেট করবেন না, মোটিভেট করবেন তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও, তোমাদের সাথে আমরা আছি, তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো পেয়েছিলে, তোমাদের সাথে আমরা আছি, যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো। এটা মাথায় রাখবেন। সমাজ তৈরি করা তারাই কারিগর। কিন্তু এটা কেন আজ দেখলেন, কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে 20,000 আর 25,000 টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও, ওই সব ব্যাপার আছে। কেন বলুন তো, কেন? আচ্ছা বলুন, যে বৈধ পন্থা অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সিতে গিয়েছে সে কেন 20-25,000 টাকা মাইনে চাকরি করবে? তার তো প্রায় 35-40,000 টাকা মাইনে, তাই না? সে তার সাথে ইনজাস্টিস হচ্ছে। আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল, সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল, তাকে কেন 20-25,000 টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই? এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম। মানে শুধু ঘেটে ঘ করতে চাইছে, আর কিছু নয়। এই পর্যন্ত চুরি করে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে, দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এইগুলো করার চেষ্টা করছে। তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে, অবিলম্বে ওএমআর শিট পাবলিক করা হোক এবং কারা কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক। এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি। আপনারা সহমত তো ভাই? তৃতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার শুধু সংখ্যার জোর দেখিয়ে, শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে পার্লামেন্টে বিরোধী এমপিদের নিয়ে আসা যুক্তি তর্ককে গ্রাহ্য না করে কিছু পুঁজিপতিদের হাতে, কিছু জমি মাফিয়াদের হাতে, কিছু জমি ব্যবসায়ীদের নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে, সেটাকে বরকরার মানে নজর যে পড়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য একটা বিল পাস করিয়েছে, একটা অ্যামেন্ডমেন্ট সংশোধনীর মাধ্যমে একটা আইন তৈরি করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 2025 সালে। এই বিলের আমরা প্রত্যাহার করতে বলছি, এই বিলের আমরা
বিরোধিতা করছি। কেন প্রত্যাহার করতে বলছি, কেন বিরোধিতা করছি একটু আপনারা জানতে চান? যারা জানতে চান একটু হাত তুলবেন। যারা জানতে চান হাত তুলুন। তো আপনারা জানতে চান তো ভাই? হাত নামাবেন না, একটু শুনে রাখুন। একটু জানতে হবে আপনাদের কেন আমরা এই বিলের বিরোধিতা করছি। কেন্দ্র সরকার বারবার বলছে, তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম বাচ্চার যারা ছেলে আছে তাদের উপকার হবে। যখন মোদি এ কথাটা বলল, বিজেপি যখন শুরু করেছিল, তখন আমার সন্দেহ হয়েছিল মোদি মুসলমানের ভালো করবে, মোদি গরিব হিন্দুর ভালো করেনি, ও আবার মুসলমানের ভালো করবে। মোদি কোনো হিন্দুর ভালো করেনি, আমি আপনাকে বলছি, গরিব হিন্দুর ভালো করেনি। মোদি কার ভালো করছে? কাদের বলুন? শিল্পপতিদের। আর মমতা ব্যানার্জিও গরিব মুসলমানের ভালো করেনি, মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে। কমন মুসলিম যারা আছে গরিব তাদের ভালো করেনি। লাঠিয়াল যারা মারপিট করতে পারবে, যারা বোম বাঁধবে, যারা অশিক্ষিত, যারা সমাজে নোংরামি করবে, যারা বুথ দখল করবে, যারা হিংসা ছড়াবে, এই মুসলমানদের ভালো মমতা ব্যানার্জি করছে। আর কেন্দ্রের বিজেপি সরকার কোন হিন্দু মুসলমান নয়, শিল্পপতি যারা আছেন, ওনার বন্ধু লোক যারা আছে তাদের ভালো করছে। যখন বললো মোদি ভালো করবে মুসলমানদের, আমি বললাম একটু আইনটা তো একটু পড়তে হবে। তখন বিল ছিল, একটু পড়াশোনা করলাম, করে দেখছি তো ভয়ঙ্করভাবে উপকার করতে চাইছে মোদি। আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে। যাক, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কেন আমরা এর বিরোধিতা করছি। সর্বপ্রথম বলি, সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। কটা? 32টি ওয়াকফ বোর্ড আছে। এই বোর্ডগুলোর মাধ্যমে কাজ কি? সেই রাজ্যের, সেই এলাকার ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা। এই ওয়াকফ সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই, যেগুলো মোতোয়াল্লি দিয়ে আছে, তার থেকে 7% ইয়ারলি যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে আসবে। ওই 7% এসে কি হবে? জমা হবে। ওই জমা হওয়া 7% গুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে। আমার মনে হয় লাস্ট 15 বছর আমাদের পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের মহিলাদের জন্য 1 টাকাও খরচ করেনি। এটা এদের দোষ। তা বলে ওয়াকফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই? হতে পারে? ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেবো, এটা হতে পারে? আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত, তাই জন্য দেয়নি। কালকে বিশ্বজিৎদা, নওশাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসবে, এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবে, তখন যেটা প্রাপ্য তাদের বুঝিয়ে দেবে। তা বলে আপনি বোর্ডই তুলে দেবেন, বোর্ডের ক্ষমতাই তুলে দেবেন? 7% রেভিনিউ আসতো, সেই টাকা থেকে কি হবে? গরিব বাচ্চারা পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো। সেই টাকা থেকে আনুষঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো। ওয়াকফ বোর্ডের এই 7%। মোদি এসে আপনার ভালো চাইছে, ভালো কথা। নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে 7% এর পরিবর্তে 5% ওয়াকফ বোর্ডকে দিতে হবে। ভাই, ওয়াকফ বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো? 100 টাকায় 7 টাকা জমা হতো। এই 7 জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো? স্কলারশিপ দিত বাচ্চাদের, মহিলাদের বিবাহের জন্য দিত, আরো আনুষঙ্গিক কাজ হতো। এখন 100 টাকায় 5 টাকা জমা করতে বলছে। তাহলে টাকা বেশি হবে না কম হবে? বলুন। কম হচ্ছে, তাহলে কাজ কম হবে না বেশি হবে? তাহলে মোদি আপনার ভালো করলো? মোদি যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো। আর যদি 7-এর পরিবর্তে 14 যদি হতো, আমি স্টেজ থেকে মোদির বিরোধিতা করতাম না, আমি মোদির গুণগান গাইতাম। কারণ 100 টাকায় তখন 14 টাকা জমা হবে। 7-এর পরিবর্তে মোদির দরকার কি ছিল? 14 করা। তা না করে 7-এর পরিবর্তে 5 করেছে। এই উপকার আপনার করছে, উপকার নয় অপকার করছে। আগে ছিল আইনে 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকফের, সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। মোদি আমার মুসলিম মায়েদের কথা এত ভেবে ফেললেন, মুসলিম গরিব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন, এখন ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জেলটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তার মানে ওয়াকফ তোরা চুরি কর, তোরা জেলটা কম হবে। মানে বুঝতে পারছেন? মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মুসলমান মহিলাদের ভালো চাইতো, মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো, ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে চাইতো,
নিয়ে এসেছি, সেই আইনে ওয়াকফ সম্পত্তি কেউ দুর্নীতি করলে তার 12 বছর পর্যন্ত জেল হয়ে যাবে। তাহলে তো বলতাম মোদি সত্যি মুসলমানদের ভালো করছে, তাই না ভাই? যদি 12 বছর কেউ জেল হয়, কেউ আর চুরি করতে যাবে ওয়াকফ? কিন্তু এটা করেনি কেন বুঝতে পারছেন? মানে ওর বন্ধু লোককে দিয়ে চুরি হয়তো করাবে, এই মানে যত পারবে সমস্যা তৈরি করো। তার আমি কিছু কথা বলবো, তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, হিন্দু ভাইদের কেন নাই। এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে সংবিধান তৈরি হয়েছিল, এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেই সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলে গেছে। আর্টিকেল 14টা দেখলেই সেটা বোঝা যাবে। কিন্তু একটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা? বিজেপি। আর এই যে প্রচার করছে, তাকে আটকানোর দায়িত্ব কার বলুন? আমার? রাজ্য সরকারের। যে তোমাদের রাজ্য হচ্ছে, মমতা ব্যানার্জিরা আটকাচ্ছে না কেন? আইএসএফ কে হুমকি চুমকি দেবে, বিজেপিকে এরা মাখা করবে। কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হই হই করবে, সংখ্যালঘু ভোটের 95% ভোট তাদের কোলে উঠে বসে থাকবে। আর 2-4টে আমার মতো, তোমাদের মতো যারা আছে, ওই মিথ্যা কেস দেখিয়ে মাঝে মধ্যে জেলে রাখবে, তাই তো? কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল, অসত্য কথা। কারণ সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো আছে, সেইগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যম কি 32টা কমে বোর্ড মিলে রক্ষণাবেক্ষণ করে। কটা? 32টা ওয়াকফ বোর্ড আছে, তারা রক্ষণাবেক্ষণ করে। তার মাথায় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে, ঠিক আছে? তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? ভারত সরকারের নিশ্চিতভাবে, রাজ্য সরকারগুলো নিশ্চিতভাবে। তা আইন আছে কিনা না একটু দেখে নেওয়া যাক। যারা অসত্য কথা বলে তাদেরকে উত্তর আপনারা দেবেন। কারণ আপনাদের বলে রাখি, যেমন ওয়াকফ প্রিন্সিপাল অ্যাক্ট 1995-এ তৈরি হয়েছে। 1954-র আগে, দেশ স্বাধীনের আগে থেকে ওয়াকফ আইন ছিল। প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে যখন পরিগণিত হয়েছে 1995 সালে লাস্ট ছিল। তারপরে 2013 সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আবার 2025 সালে এরা করলো। তো দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 সালে তৈরি। বিখ্যাত মন্দির জানেন তো উত্তরপ্রদেশের? কাশী বৈশ্বনাথ মন্দির। ওই মন্দির হচ্ছে মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন কত সালে? উত্তরপ্রদেশ সরকারের 1983 সালে তৈরি হয়েছে। এই ধরনের অনেক আছে, অনেক রাজ্যের আইন আছে। দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। তামিলনাড়ু রাজ্যে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেগুলো আছে, তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে, কিভাবে চলবে, ঠিক ওয়াকফ সম্পত্তি কিভাবে থাকবে না থাকবে, কিভাবে চলবে, যেমন আইন আছে, আমার ভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আছে তাদের জন্য একইভাবে আইন আছে। আচ্ছা, এখন চর্চা হচ্ছে খুব বেশি কোথায় বলুন তো? কোনটা নিয়ে বলুন? পুরীর জগন্নাথ ধাম নিয়ে না? পুরীর জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে, আমি চরম বিরোধী। কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয়। 1 নম্বর কেন বিরোধী আমি বলছি, যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো, আলাদা একটা ইতিহাস আছে তো। 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো, তার আদলে যদি পাড়ায় পাড়ায় আমি ওই ধাম তৈরি করে দিই, তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না? কমবে না? আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে এর বিরোধিতা করছি। এদের বিশ্বাস নয়। এরা কি বলছে? গরিব মানুষ পুরীর ধামে যেতে পারেনি, ওই জন্য ধাম করে দিয়েছি। কালকে তো আপনার এখানে কি বলে, বাদুড়িয়াতে আর একটা করে দেবে জগন্নাথ ধাম। তাহলে ওই ধামের গুরুত্ব, ইতিহাস, তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন? হচ্ছে না? আমি উদাহরণের জন্য বলছি, এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছেন, সহজে বুঝবেন। আচ্ছা, কালকে যদি মমতা বলে, মোদি বলে মুসলমানদের জন্য ভালো চাইছে, এরকম ভালো, যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে 3.5-4 লাখ টাকা হজে লাগে, আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো, কেমন লাগবে?
খারাপ লাগবে না? হবে কি হবে? তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না? চোখ কান খুলে রাখতে হবে, ওটা হিন্দুদের বিষয়, চুপ করে যাবো এরকম নয়। হিন্দু মুসলমানের নয়, অন্যায় হলে অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনি মন্দির করবেন আপনার ঘাটের টাকা দিয়ে করুন, ওর আদলে করছেন, কিন্তু আরো তো মন্দির আছে। কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় এরা কি করতে চাইছে। প্রত্যেকে মানুষের গুরুত্ব ঐতিহ্যকে ধ্বংস করছে। এখন না প্রতিবাদ করলে কালকে দেখবেন এরকম একটা কাবা শরীফ বানিয়ে দেবে এরা, বলবে তোদের আর যেতে লাগবে না, 4 লাখ টাকা সবাই দিতে পারবি না। এই ধরনের এরা করছে। যাক, আমি ফিরে আসি। ওই যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে, সেখানে দেখবেন কি লেখা আছে, মন্দিরে একটা জায়গায় লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ। কেন যদি প্রশ্ন করি, কিন্তু এটা কি ভুল লিখেছে? আমি স্টেজ থেকে বলছি কিছু ভুল লিখে নেই, আইনের মধ্যে আছে ওরা। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 যদি আপনি দেখেন, গাইডলাইন অনুযায়ী লেখা আছে। সংবিধানের বাইরে কিছুই তিনি করেননি। আর্টিকেল 26 নম্বর খুলুন, সেখানে বলে আছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব তার অনুযায়ী করেছে। আমি ওইদিকে এখন যাচ্ছি না। তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তো নাকি ভাই? হ্যাঁ, কি শুনলেন এখন? তাহলে আজকের পর থেকে যে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে, তার জবাব দেবেন তো ভাই? শুধু তাই নয়, হিন্দু মুসলমান বলে নয়, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব আইন আছে। দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এখনো চলে আসছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে যে শিখ ভাইরা আছেন, গুরুদুয়ারা আমরা জানি তাদের পবিত্র ধর্মস্থান, সেই ধর্মস্থানের রক্ষণাবেক্ষণের জন্য, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমার দেশে আইন আছে। খ্রিস্টান ভাইদের গির্জা থেকে শুরু করে তাদের গির্জার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সেই আইনটা কি? দ্য শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, যে আইনটা এখন চলছে 1973 সালের, সেই আইনটাকে তারা সামনে রেখে তাদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে বা ধর্মীয় আচরণ যা হবে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। তাহলে প্রত্যেকটা জাতির মানুষের জন্য তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা, প্রোটেক্ট করার আইন আলাদা আলাদা আছে কিনা নাই ভাই? এটা দ্বারা তো প্রমাণ হলো। এটা শুনে হয়তো বিজেপি নেতারা বলতে পারে কি, এই নওশাদ সিদ্দিকী ভুল বলেছে। সেই বিজেপির নেতাকে বলবেন, তুই তো পাড়ার নেতা, তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ, ওদেরকে বসা, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বসাবো। আমরা শুধু খেলা দেখবো, আসল সত্য কথা কে বলছে বলেন ওদেরকে। বুঝবে এদের সাহস আছে? অসত্য নিয়ে তোরা আছে। তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আচ্ছা, আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে? এনার্জি আছে তো? না নাই ভাই, শেষ করে দেবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শোনাবো, নাহলে ভাই আমি আমার প্রত্যেক দিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, একদিন যদি রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। এটা দাও তো। আমরা আর একটা ভুল প্রচার করছে, প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেইগুলো বলবো। কি ভুল করছে? ভুল প্রচার হচ্ছে যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে, এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে, আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই। কেন থাকে? ধর্মীয় বিশ্বাস। তারা সেখানে তার মান্যত থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে। তো ওই তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের জায়গা, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে, এটা ওয়াকফের হয়ে যাবে। ওই জন্য তো ওয়াকফ আইন তুলে দিচ্ছে আমরা, এইভাবে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি, কাকা ভাইপোর সম্পর্ক, সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই? যতই আপনার আপন হিন্দু হোক না কেন, এই কথা যদি শোনে, মিথ্যা কথা, মনে একটু ভয় ঢুকবে না? ওয়াকফ বোর্ড যদি এসে যায়, তাহলে আমার তুলসী তলাটা হাতছাড়া হয়ে যাবে। বলছো ওই মন্দিরটা আছে, ওই মন্দিরে যদি বলে এটা ওয়াকফের জায়গা, ওই মন্দিরটা ওয়াকফের হয়ে যাবে। ওর ঘরে বললে ওই ঘরটা ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে মিথ্যা
কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার পাড়া থেকে মুসলমানদের কথা বাদ দিন, কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবেন? অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, 1 টাকা সমান $1 হবে। ঘোড়ার ডিম হয়েছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা পায়নি, বরঞ্চ আমাদের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে। আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন, এই মোদির চাস্তো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে। আমার এই সঞ্জয় বাবু তো নাকি সন্দীপদার কাকার ছেলে, মামার ছেলে নয়, সব মোদির কাকার ছেলে, মামার ছেলে। ও বা গুজরাটিরা গিয়েছে, তো আমরা বাঙালি গিয়েছে বলতে পারবে? আমাদেরকে কাকার ছেলে, মামার ছেলে যায়নি। তো বুঝতে হবে। তো এরা কি করছে? এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করো, এই ব্যর্থতা ঢাকার জন্য কি হিন্দু মুসলমান চালিয়ে দাও, ওই ভালো খেয়ে যাবে। আর আমরাও এমন বড় ধার্মিক হয়ে গেছি, আমাদের ধর্ম শিখালো না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে। শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দজি, মা সারদা দেবী একবারের জন্য শিক্ষা দিল না যে অন্য ধর্মকে তুমি হিংসা করো। হযরত পীরপুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করতে শিখালো না। আমরা এত বড় ধার্মিক হয়ে গেছি, অন্য ধর্মের মানুষকে নাক সিটকাচ্ছি। সেই সুযোগটাই মমতা মোদী নিচ্ছে, ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে, বলছে এই ব্যাপারটা হবে। কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না, সে হুঁশ আমার নাই। ফিরে আসি, তারা ব্যর্থতা হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য কি বলছে? এই ধরনের আইন পাস করিয়ে সম্পত্তি লুট করতে চাইছে। যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই, তখনই কি বলছে? এটাই এই হয়ে যাবে। আচ্ছা বলুন, ওয়াকফ বোর্ডের যদি এই ধরনের আইন থাকে, আপনারা বিরোধিতা করবেন না? জোরে বলুন। যদি এই ধরনের আইন থাকে ওয়াকফ বোর্ড, যেখানে যে ঝান্ডা মুদবে সেটা ওয়াকফের হয়ে যাবে। এখানে বলেন, আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছিলাম, ওই আইনের বিরোধিতা নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম করবে। কারণ এই আইন তুলে দেওয়া দরকার, প্রত্যাহার করানো দরকার, যে মানুষের উঠোনে গিয়ে তুমি ঝান্ডা লাগিয়ে দিয়ে তোমার সম্পত্তি বলে দেবে। কিন্তু এই ধরনের আইন নাই। আইন যদি থাকতো এই ধরনের, এতদিন রাখতো? প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আপনাদের বলি, ওয়াকফ বোর্ড পশ্চিম বাংলার এই মুহূর্তে, আপনাদের এলাকার যারা তৃণমূলের নেতারা আছে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্তে পশ্চিম বাংলায় প্রায় ৭৬,০০০ ওয়াকফ সম্পত্তি, ৭৬,০০০ বিঘা, কত বিঘা? ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে পড়ে আছে। ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না। বলছে আমার এত ক্ষমতা, আমি করাত কলে দাঁড়ালে করাত কলটা আমার হয়ে যাবে। কিন্তু করাত কলের আগে ওই সামনে যে 2টো দোকান আছে, চায়ের দোকান, ওটা আমার, অন্যজন ভোগ করছে। আমার এত ক্ষমতা, ওটাকে আমি নিতে পারছি না, আমি করাত কলটার দিকে তাকাচ্ছি। বুঝতে পেরেছেন? আমার জায়গা ৭৬,০০০ বিঘে, আমি উদ্ধার করতে পারলাম না। আমি কারো উঠোনে গিয়ে যদি বলে এটা আমার, সেটা আমি নাকি দখলে পেয়ে যাব। এটা হতে পারে ভাই? আগে তো আমার ৭৬,০০০ বিঘাটা আমি উদ্ধার করব। ৭৬,০০০ বিঘা উদ্ধার করার জন্য আমার সরাসরি ক্ষমতা নয়, সেই জন্য আমি ছুটে যাচ্ছি কোথায়? ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে গিয়ে বিচারপতিকে বলছি, মাই লর্ড, ওই আমার বেড়া চাপা এই জায়গাটা করাত কলের ওপারে আমার 2 বিঘে জায়গা আছে, ও দখল করে রেখে দিয়েছে, একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি কোথায়? কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে জাজেসদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই করাত কলের অপোজিটে আমার 2 বিঘে জায়গা আছে বোর্ডের, আকে দখল করে রেখে দিয়েছে, তুমি একটু অর্ডার করো যাতে আমি উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি বোর্ড সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের গিয়ে চিফ জাস্টিস বা যে কোনো বিচারপতিকে কি বলছি, যে মাই লর্ড, আমার করাত কলের সামনে যে 2 বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, সেটা আমি পাচ্ছি না, বেদখল হয়ে আছে, তুমি একটু অর্ডার করে দাও যাতে উদ্ধার করতে পারি। আমার নিজের ক্ষমতা নয়, আমি সিরাজপুর মসজিদের যে জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, সিরাজপুর তো ত্রিমণি, কি ত্রিমণি বলে যে জায়গাটা আছে আপনাদের এলাকায়। হ্যাঁ, আমি কাগজ নিচ্ছি। ও বিধানসভায় ছুঁড়ে মারবো মন্ত্রীদের দিকে, ছুঁড়ে মারবো মানে দেবো, ছুঁড়ে মারবো না, আমি মন্ত্রীদের দেবো। ওই দেখুন আপনাদের কারনামা, আপনারা আবার বলছেন বিজেপির আইনের বিরুদ্ধে, সেটা দেখাবো, আমার কাছে কাগজ চেয়েছি। তো ওটা এইখানে কথা বলছি আমি, এইখানে কত কাটা? 29 কাটা মতো নাকি 28 কাটা জায়গা ওয়াকফ বোর্ডের বেদখল হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে পারছে না, তার নিজের জায়গা, সে নাকি আবার ত্রিমণির কোনো হিন্দু ভাইয়ের জায়গা নিয়ে নেবে। এটা হতে পারে ভাই? এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তা এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে। এটা মাথা থেকে সরাতে পারবেন তো? আপনার পাশে আপনার প্রতিবেশী অন্য ভাইকে আপনার দায়িত্ব বুঝানোর,
সত্য জিনিসটা প্রচার করার। আচ্ছা, এবার আসা যাক আমরা এই আইনের কেন বিরোধিতা করছি। এই আইন সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক 300 এর ক এই ধরনের আর্টিকেলগুলোকে ভায়োলেট করছে। এবার এই কি আইনের মধ্যে আছে বলতে গেলে ভাই সময় স্বল্প, অনেক কিছু হয়ে যাবে। যেমন আপনাকে বলি 14 নম্বর আর্টিকেলটা কি আছে, ইকুয়ালিটি বিফোর ল, সমতার কথা বলা আছে। এরকম ভাবে আপনার 15 নম্বর আর্টিকেলে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের কারণে পৃথকভাবে না দেখার কথা বলা আছে। কেন পৃথকভাবে দেখা হচ্ছে এখানে আমি কিছু ব্যাখ্যাতে গেলে আপনারা পাবেন। 26 নম্বরে বলা আছে যে যাদের এই সম্পত্তি যারা আছে আপনার এই ধর্মীয়, আচ্ছা, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয়সমূহ ব্যবস্থাপনা করার স্বাধীনতা, আর্টিকেল সংবিধানের 26 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আপনার ধর্মীয় বিষয়বস্তু, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার গির্জা, আপনার গুরুদুয়ারা, আপনার বৌদ্ধদের ধর্মস্থান, সেইগুলো রক্ষণাবেক্ষণের যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে সেইগুলোর পাওয়ার কোথায়, আর্টিকেল 26-এ দেওয়া আছে। আরো বিস্তারিত আছে, এইগুলো আমি এখন ভাই সময় নাই বলার। মেন পয়েন্টে আমি আসি যে আমরা বিরোধিতা করছি কেন। দুটো পয়েন্ট বললাম, এইবার বিরোধিতা করার কারণ হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে এই যে এইটা কার নিজস্ব কারো সম্পত্তি, তো এই সম্পত্তির ধারে যদি কেউ 12 বছর ধরে একটা কুড়ে ঘর হোক যাই হোক করে বসে যায় না, কিন্তু মালিক ওকে তুলতে পারবে না, আর সাব জুডিস ম্যাটার হয়ে যাবে। কোর্ট কিন্তু ওর পক্ষে রায় দিয়ে দেবে, ওকে সত্তার মালিক বানিয়ে দেবে। এটা কিসের ভিত্তিতে? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1963-এর কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে। কিন্তু এই 2025 সালে ওয়াকফ সংশোধনী আইনের হওয়ার আগে পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা তুলতে পারতো না, সেটা সত্তার মালিক হতে পারতো না। ক্লেম করলো, কোর্ট ওর পক্ষে কথা বলবে না, এই আইন ছিল। কিন্তু মোদি উপকার করলো আপনার না অপকার করলো ভাই বলুন? মোদি আইন করে দিল কি, কেউ যদি এই জায়গা দখল করে রাখে, হয়তো এখন উদ্ধার করতে পারছেন না, মামলা চলছে, চেষ্টা করছেন বোঝাবার মৌখিকভাবে, দীর্ঘকাল হয়ে গেছে। যে নতুন আইন করেছে এই আইনের ভিত্তিতে আর আপনি তুলতে পারবেন না। এটা আপনার লাভ হলো না লস হলো? বলুন, লস হয়েছে। তো এই হচ্ছে আইনের আমরা বিরোধিতা করছি। এবার প্রশ্ন এখানে আমার আসবে, কেন আবার বিরোধিতা করছি? আর্টিকেল 14-এ কি বলছে? সমঅধিকারের কথা বলছে। আর্টিকেল 15-এ কি বলছে? জাত, ধর্ম, লিঙ্গ কাউকেও পৃথকভাবে দেখা যাবে না। মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না, আপনি সেটা তুলে দিলেন। খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, এটা এখনো আছে। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর 2200 বছর কেউ যদি থাকে সেটা সে দখল নিতে পারবে না, আইনটা এখনো আছে। যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তিতে 22 বছর থাকলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, এই আইন আছে। শুধুমাত্র মুসলমানদেরটা সরিয়ে দিল, এর জন্য আমরা বিরোধিতা করছি। মুসলমানদের সরিয়ে যদি না রেখে দিয়ে যদি খ্রিস্টানদেরটা সরিয়ে দিত তারও আমরা বিরোধিতা করতাম ভাই। যদি পার্সিদেরটা সরিয়ে দিত, বাকি সব রেখেছে, পার্সিদেরটা সরিয়ে দিয়েছে, তারও আমরা বিরোধিতা করতাম। এটা শুধুমাত্র মুসলমানদের উপর আঘাত দিল না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলের উপর আঘাত দিল। তাই আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে। এই সংবিধান নিয়ে আনার জন্য, এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো, যে সংবিধান পেলাম, যে গণতন্ত্র পেলাম, ধর্মীয় স্বাধীনতা পেলাম, আজকে বিজেপি সরকার এসে সেইগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। এবার এটা কেন করছে? মোদির বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটাতে। কলকাতার যে ফাঁকা দামি জায়গাগুলো আছে তার 5টার মধ্যে 3টে হচ্ছে ওয়াকফ সম্পত্তি। মোদির বন্ধুর নজর পড়েছে দিল্লির দামি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে। দিল্লির যে ফাঁকা দামি জায়গাগুলো আছে বা কবরস্থানগুলো আছে, তার যেগুলো দামি জায়গার মধ্যে কিছু কবরস্থান আছে আর কিছু
কবরস্থান ছাড়াও দামি জায়গা 5টা থাকলে 2টো হচ্ছে ওয়াকাফের। গুজরাট, সারা ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই বড় বড় শহরের কবরস্থান আছে, তাই না? আর কবরস্থান দেখবেন ওয়াকাফ সম্পত্তি। ওইগুলোতে এরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে, ওদের নজরে পড়েছে কাদের? মোদির বন্ধুর নজরে পড়েছে। তাই বন্ধুকে গিফট করতে হবে, বন্ধুকে তুলে দেওয়ার জন্য আপনার আমার পাড়াতে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে লড়াই বাঁধিয়ে দিয়ে এমন আইন তৈরি করে বলবে দেখ মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি, কিন্তু জব্দ করার পরে সম্পত্তিটা কি আমার হিন্দু ভাইকে দেবে নাকি? গরিব হিন্দুকেও দেবে না, কাকে দেবে? মোদির বন্ধুকে দেবে। জমি হাঙ্গরদের নজরে পড়েছে, কালকে ওদের নজরে যদি পড়ে গির্জার সম্পত্তি, এই আইন এরকম পরিবর্তন করবে। কালকে ওদের নজরে যদি পড়ে বৌদ্ধদের সম্পত্তি, এই নজরে পড়বে। কালকে ওদের নজরে যদি গুরুদুয়ারের সম্পত্তি পড়ে, এই রকম ভাবে তারা আইন বদলে দেবে। তা আইন না আগামী দিনে বদলাতে পারে এবং এই আইন যাতে প্রত্যাহার করে, তার লড়াই আমরা করছি। তাহলে লিমিটেশন অ্যাক্ট অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য। এর বিরোধিতা আমরা করছি। আমরা কেন বিরোধিতা করছি দেখুন, আমরা কটা বাজে গো? আমরা আপনার আচ্ছা, এটা বলার পরে আপনাদের এলাকায় যে ওয়াকাফ সম্পত্তি চুরি হয়েছে সেটা বলে ছেড়ে দেবো, অসুবিধা নেই তো? রাগ হবে না তো? তৃণমূল বন্ধুদের বলবে এতক্ষণ সব ঠিক ছিল, আবার এসব বলার দরকার কি ছিল? কেন দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা কেন বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা এই জন্যই বলছি, আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে। এই আন্দোলন আমরা করছি, মাঠে ময়দানে আন্দোলন করছি, করবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আইনি লড়াই। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে। সুপ্রিম কোর্টে মামলা আছে, কার বেঞ্চে হবে? আপনার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, নতুন একদম এসেছেন, একদম গাভাই, বি আর গাভাই, বড় ওনার নাম। তো ওই স্যারের এতে হবে। আগামীকাল মামলা আছে, আমারও মামলা আছে, আর ভারতবর্ষ থেকে অনেকে মামলা করেছে, আপনারা নজর রাখবেন। তো আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। তো এইখান থেকে দিল্লিতে যে কেন বলতে হচ্ছে, কারণ হচ্ছে এই আপনাদের বলি, বুঝতে পারবেন কেন বলছে ওরা। বলার কারণটাই হচ্ছে এটা যে আমাদের, আমি একটু যদি তথ্য দিয়ে এটা ধরে একটু পড়ে নেবো। আপনার কোথায় গেল রে সব কাগজ ফাগজ গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। ও, এখানে বলার কারণ হচ্ছে কি জানেন? মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন? কলকাতার টালিগঞ্জ এরিয়াতে। ওখানে 12 বিঘা কবরস্থান সম্পত্তি নিয়ে 12 বিঘা, কত? 12 বিঘা। ওখানে একটা কাটার দাম অন্তত 2 থেকে 4 কোটি টাকা। এক কাটা সম্পত্তির দাম 2 থেকে 4 কোটি টাকা। 12 বিঘা সম্পত্তি, কবরস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে, এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? আইনের মাধ্যমে গলায় আঙুল লুকাবো, ঢুকিয়ে সে ফিরাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা। দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব, কেউ বলতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্র, মোদির আমরা প্রজা নয়, মোদি আমাদের রাজা নয়। মোদিজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী, তাকে 100 বার সম্মান দিতে হবে, সম্মান দেব। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা 100 বার সম্মান দিতে হলে দেব, তাতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু মোদি মমতা যদি বলে, ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় আন্দোলন করবে, ও নওশাদ সিদ্দিকী মানবে না, যে ইচ্ছা মানো। কারণ আমার হাতে সংবিধান আছে, আমার সংবিধান আমাকে প্রোটেস্টের, প্রতিবাদের, আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে, কোনো মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তার জন্য আমার লড়াই চলবে। তাতে আমি বারবার বলি, আমি প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি। তো আটকাবে, কোর্টে যাব, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো, নিয়ে এসে প্রোগ্রাম করব। মারামারি হানাহানিতে কেউ যাবো না। যাক, যেটা বলছিলাম, তো কেন এখানে বলছে বুঝতে পেরেছেন? দিল্লি গিয়ে কবরস্থানের ওপরে, কলকাতাতে ওয়াকাফ সম্পত্তির ওপরে মদের দোকান। এ দেখুন, 2019 সালে এটা পাবলিশড হয়েছিল। ওয়াকাফ জমির ওপরে মদের দোকান। ভাই 2019 সালটা কাদের সরকার ছিল? বামেরা। যা হয়তো বামেদের এরা দোষ দেয়, আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয়।
যা হচ্ছে সব নেহেরুজির দোষ, কংগ্রেসের দোষ, আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ। তো 2019 সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই, হ্যাঁ, এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না, ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি? এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয়, যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক। শুধু তাই নয়, আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে, এমন তৃণমূলের বিধায়ক আছে, বিধানসভার বাইরে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে ওয়াকফ সম্পত্তি খেয়ে বসে আছে। এই যে ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি লুট হয়ে আছে, কারা লুট করেছে ভাই? এই গরিব সাধারণ মানুষ ওয়াকফ সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে না পার্টির ব্যাকআপ থাকে বা পার্টির নেতা না হয়? এই ৭৬,০০০ বিঘা সম্পত্তির মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে প্রায় ৭০,০০০ বিঘা সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে নেতারা খেয়ে বসে আছে। ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে, এর জবাব দিতে হবে। কলকাতার কলেজ পার্ক স্ট্রিট আপনারা জানেন? কলকাতার পার্টি স্ট্রিট জানেন তো? এক কাটা জায়গার দাম কত? চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে। আমি শুনি না দাম, ওই জন্য কিনতে পারবো না, অত টাকা নেই। এক কাটা জায়গা নিয়ে তো বাড়িও করতে পারবেন না, করতে গেলে 2-5 কাটা জায়গা নিতে হবে। ওখানে এক কাটা জায়গার দাম বিশাল। মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না। যার টাকা আছে করাত কলের মালিক খালিক হতে পারে, যদি বেশি টাকা থাকে বা শুনে নেবে যে জানাবে আমাদেরকে। মোটামুটি 2-5 কোটি টাকা। ওখানে 12 কাটা জায়গা আছে, অনেক আছে, ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে, মতুয়াল্লি নয়। সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে। মানে কি বুঝতে পারছেন মাল? আমরা তাহলে এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে। নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার, ইভেন আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকায় বসিরহাট সাব ডিভিশনে প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে, লুট হয়ে যাচ্ছে। এগুলো উদ্ধার হবে। সেই জন্য পীর গোড়াজাত আব্বাস হুজুরের মাজারের ওখানে 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, মানে 10 বিঘাও এখন আছে, কি সন্দেহ আছে কি? হ্যাঁ, 92 কাটা রেখেছে। এটা কি রাখার দরকার? সবাই মিলে এ করে ও যদি মাজারটা তোলা যেত ওইটা মনে খেয়ে নিত এরা, ওই মাজার চত্বরটুকু আছে। তো এগুলো তো বার করবো ভাই। এইবার হচ্ছে 1963 সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা, যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। আপনি আমি ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে পারলে ওয়াকফ বোর্ড বার করতে পারতো। কিন্তু মোদিজি যে আইনটা নিয়ে এসেছে আর ওগুলো বার করতে পারবেন না, কারণ তারা বলে 12 বছর হচ্ছে হানাচি তানাচি, এইবার অনেক আইনের ফাঁদ দেখাবে। মানে তাহলে ওই 1000 বিঘে সম্পত্তি থেকে 92 কাটা বাকি রইল, মানে 92 কাটাটাই থেকে গেল। আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর 997 বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেল, আর নতুন করে উদ্ধার করতে পারবেন না। আইন এমন করেছে। এর বিরোধিতা আমরা ওই জন্য করছি, আমরা এর বিরোধিতা ওই জন্য করছি, আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে, আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, আপনাদের এখানে ঈদগাহ, কবরস্থান, মসজিদ 50 বছর 100 বছরের আছে, এরকম অনেক আছে তো ভাই, আছে তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, একটাও কাগজ পাবেন না। কেন বলুন তো, কেন কাগজ পাবেন? কি হয়েছে? এই মুসার দাদু, তার দাদু, এই মামনুনের দাদু কি বলেছে? এই আমার ওখানে 2 বিঘে জায়গা আছে মাঠের ধারে, তোরা একটা ঈদগাহ করে নে। মুখে বলে দিয়েছে, অফ করে দিলাম, যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, তোরা ওটাতে ঈদের নামাজ পড়বি। আপনার বাপ দাদু, তার বাপ নামাজ পড়ে আসছেন, কেউ আটকায়নি। ওয়াকফে লিল্লাহ মৌখিক অফ করে দিয়েছে। ঠিক এমন কবরস্থানটা, এই তোদের গ্রামের মানুষ, জমিদার মানুষ ছিলেন ওনারা, গ্রামে কবরস্থান নেই, কি হয়েছে? যা ওই ওখানে ওই আছে, ওই মানে ওর জমিটা পড়ে আছে 5 বিঘে 7 বিঘে, তোরা কবর দিবি। সে বংশ পরম্পরায় কবর দিয়ে এসছে তো। মৌখিক কি করেছে? মৌখিক দান করেছে, এরকম ভাবে হয়ে এসেছে। ঠিক একইভাবে মসজিদ, এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর মতো জায়গা আছে। একটা জিনিস ভুল ভেঙে দিই, ওই 8 লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায়, পাবলিক একদম লাভ মেরে উঠবে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে ওয়াকফের জায়গা তুমি দখল করছো, মানছি না, মানবো না। তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে। কিন্তু ঘোড়ার ডিম, সাউথে 2টো মন্দির আছে, ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিকে এক সাইডে করে দেবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আমি ভুল বলছি, আপনি যখন বলছি এর ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে, এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি, একটুখানি সম্পত্তি আছে, সেটাকেও মোদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তা কিভাবে কাটছে? ওরা সার্ভে করে দেখেছে 8.5 লক্ষ একর
ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে প্রায় 4 লক্ষ একর অর্থাৎ 50% ওয়াকফ সম্পত্তি ওয়াক বাই ইউজার, মৌখিক দান করা। আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে, কিন্তু ওখানে কি বলছে, নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে, 6 মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে। এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো। এবার আপনার এখানকার 400 বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো? এটা তো কারো কাছ থেকে জোর করে কবর দেননি। 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে, অন্য দাদু সেটাকে দান করেছে বলেই আছে। ও ওয়ামসি পোর্টালের একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো, কার কাছ থেকে পেয়েছো, মানে যতক্ষণ আপনি যদি না আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল। সরকারের হয়ে গেল, সরকার সরকারের কাজে লাগাবে না, কি করবে ওটাকে নিয়ে? ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে। প্ল্যান হচ্ছে এখানে, এরই আমরা বিরোধিতা করছি। তো আপনার দাদুরা যে ওয়াক বাই ইউজার মৌখিক দান করেছে, এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার তো নাকি ভাই? এনার্জি লস হওয়ার আর ক মিনিট আছে? এই 1-2 মিনিটই লাগবে এটা বলতে। ওয়াক বাই ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে? এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে, 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল, একটা মামলা হয়েছিল 2000 সালে। মামলার যেটা অর্ডার এসেছিল, সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ। শুধু তাই নয়, আমি ইসলামিক ল বাদ দিলাম, সাইডে রাখলাম। আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার 24 নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম। ভারতবর্ষের আর বেশ কিছু 3টা আইন দিচ্ছে, একাধিক আইন আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা, মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ। তাহলে মোদি 50% সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে। মুসলমানদের উপকার করলো না অপকার করলো? অপকার করেছে, তার বিরোধিতা আমরা করছি। শুধু মুসলমানদের অপকার করেনি, দেশের এই এত কটা আইনের ভায়োলেট করে দিল। হ্যাঁ, মোদিজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে, না এখন ডিজিটাল সময় ভাই, আজকের ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলো সব আমি করবো, অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে, আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে, মৌখিক অফ চলবে না। তাদেরকে ওয়েলকাম করতাম আমরা। আর একটা ভয়ঙ্কর কথা বলেছে, লাইফে আর ওয়াকফ করার জায়গাটাই তুলে দিয়েছে। একবারই বলেনি যে নতুন করে ওয়াকফ করা যাবে না, কি ঘুরিয়ে বলেছে, একটু কি ঘুরিয়ে বলেছে, যে আপনি যদি অফ করতে চান আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম? যদি আমি বাংলায় সহজে বলি, অনুশীলনের ইসলাম, মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো, মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে 5 বছর থাকতে হবে, তাই তো নাকি? বুজুর্গ ব্যক্তি মানে ধরো এগুলো 5 বছর ধরে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, 5 বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি, ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি, তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন, প্র্যাকটিসিং ইসলামে হবেন। কারণ মোদি প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি, অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। তাহলে নতুন করে যদি কারো ওয়াকফ করার ইচ্ছা যায়, ওয়াকফে লিল্লাহ হতে পারে, ওয়াকফে আওলাদ হতে পারে, তাহলে সে কি করবে? কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করব। আগে কি ছিল, শোনার পরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করে টোরে সব হিসাব নগদ করে সব কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল ইসি নাম্বার দিত, এনরোল করতো যে না একে অফ করা হবে। এখন কি বলছে, আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই, ওই আইন নতুন আইনে বলছে আপনি 5 বছর ইসলামের মধ্যে থাকতে হবে। অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে, তোমার কপালে দাগ কোথায়, 5 বছর ধরে নামাজ পড়োনি তো? বুঝতে পারছেন না? বলতে পারে তো, কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি, উজ্জ্ব রেখেছে।
যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা, তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত। তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম। আচ্ছা বলুন, কোন হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি দেব, হতে ইচ্ছা হতেই পারে, দাদার ইচ্ছা গেছে, আমার দাদার বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে 2 বিঘে জায়গা দেবো, বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের নামে বিদ্যার ঠাকুর বলে এনারা মানেন যে আমি কি করবে, আমি 5 কাঠা জায়গা দেব। আমাদের রাকেশের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে জায়গা দেবো। এবার রাকেশকে যদি বলে 5 বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে, খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করে, মন্ত্র ঠিক জানে না, সবটা হতে পারে ভাই, সবাই জানবে না ব্যাপার নেই। তাহলে বেচারি তাহলে যদি ঠাকুরের নামে সম্পদ দিতে পারবে না, ওটা ইনজাস্টিস হচ্ছে না? ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না? তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি দান করব। বললো তুমি তো নামাজ পড়োনি, তোমার কপালে দাগ কোথা, মোটামুটি কপালে টানা হিচড়া করে দাগ নিয়ে গেছে। আর যেই বলেছে আমি সম্পত্তি দেবো, কপালে দাগ আছে, দেখো আমি 5 ওয়াক্ত নামাজি, বললো 33 আয়াত একবার পড়তো। এখানে যারা আছে বলুন তো একবার, মুসলমানরা কতজন 33 আয়াত পড়? আমি কাউকে পরীক্ষা করব না, বুঝতে পারছো? তো তাহলে তুমি তোমার সম্পত্তি আর দিতে পারবে না। আমি 33 আয়াতের কথা ছেড়ে দিলাম, আমি ধরলাম উনি জানি না 33 আয়াত কি জিনিস। যদি বলে এবারে রমজান মাস গিয়েছে, 29টা রোজা হয়েছে, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে কেন তুমি ছেড়ে দিয়েছো? তুমি তাহলে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, তুমি সম্পত্তি দিতে পারবে না। মানে নতুন করে সম্পত্তি ওয়াফ করার জায়গা বেঁধে দিল। হয়তো গেছেন, গিয়ে প্যান্ট পরে গিয়েছেন, গাঁটের নিচে হয়তো কাপড়টা আছে, এই তুমি ইসলামিক কানুন কেন মানোনি, তুমি ওয়াফ করতে পারবে না। মানে যেটা চেষ্টা, যেমন মানে আমি পুলিশের বদনাম করছি না, পুলিশ আমাদের বাড়ির সদস্য, পুলিশ আমাদের পরিবারে। বলা একটা কথাই আছে, পুলিশ যদি মনে করে কোনো বাইকওয়ালাকে ফাইন করবো, কিছু না কিছু ভুল বেরোবে। সব পুলিশ নয় ভাই, অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে, তারা গুলি খেয়ে অমিতাভ কোথায়, দার্জিলিং এ যে অপদার্থগুলোর বিরুদ্ধে মামলা ছিল, আমাদের এসআই অমিতাভকে গুলি করেছে, সে অপদার্থ আবার তৃণমূলের ঝান্ডা ধরেছিল। লজ্জা লাগা দরকার তৃণমূলের ওপরে। যে আমাদের পুলিশকে খুন করলো, সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন করেছে, সেই খুনিকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে এরা। কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে হয় তাহলে হবে না। এটা কি মেনে নেওয়া যাবে? ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে? কোনো খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করবো, তার বেলায় আটকানো নাই, মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন? এটা তো আপনার ইকুয়ালিটির ব্রেক হচ্ছে। 15 নম্বর 16 নম্বর 14 15 নম্বর আর্টিকেলে আঘাত লাগছে, তার বিরোধিতা আমরা করছি। আপনি বলেন কপালে না দাগ থাকলে আপনি নামাজি কি নামাজি নয়, এটা কি প্রমাণ হবে? তাহলে আপনি 5 বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছেন না, তার জন্য কি করতে হবে? সাথে বগলে করে একটা করে অফিসার দিয়ে দিতে হবে। আমি যেখানে যাব সাথে করে নিয়ে যাবো, দেখো ভাই আমি আজকে আসলাম যদুরহাটি বাজারে, আমি জোহরের আসরের নামাজ পড়েছি, অফিসার দেখবে, নোট করবে। যাওয়ার সময় মাগরিবের নামাজ যেখানে হবে সময় হবে, মাগরিবের নামাজ পড়েছে নোট করবে। ফজরের সময় কোথাও নামাজ পড়লেও অফিসারকে নোট করতে হবে। শুধু পশ্চিমবাংলায় যদি 3 কোটি মুসলমান আছে, তাহলে তো 3 কোটি অফিসার লাগবে, তাই না ভাই? একদিকে ভালো, অফিসারগুলো অন্তত আমার হিন্দু ভাইকে দিক। পশ্চিমবাংলা 3 কোটি হিন্দু ভাই চাকরি পাবে, কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে? যারা সমর্থন করে হাত তুলে দেখান তো, 3 কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পায় পশ্চিমবাংলাতে মুসলমানদের জন্য, অসুবিধা হবে? তা সেইটাও তো বলছে না, অন্তত সেইটা বলুক যে তবে ভালো হবে, মোদি আপনাদের ভালো চাইছে গো, একটা জিনিস ভালো চাইছে, ইসলামে ফিরে আসতে বলছে আপনাকে। মানে প্র্যাকটিসিং ইসলামে, শুধু নামকা বাপ মুসলমান ছিল আপনি মুসলমান হয়ে গেছেন সেটা নয়, মোদি বলছে আপনি পড়াশোনা করে মুসলমান হোক। মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে। আর একটা লাস্ট কথা বলে শেষ করবো, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কারণ পার্লামেন্টের 2টো কক্ষে, রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে, যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদিকে জবাব দিয়েছে, মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল, এটা মাথায় রাখবেন। গৌরব গগৈ থেকে শুরু করে বিভিন্ন দলের, আম আদমি পার্টি থেকে শুরু করে, পাঞ্জাবের এমপি থেকে শুরু করে, বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন, আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে, কেরলের থেকে, কর্ণাটকের থেকে যে সমস্ত এমপিরা মোদিকে প্রশ্ন করেছে, মোদির কাছে যুক্তি চেয়েছে, মোদিরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে, তাদের মধ্যে 99 জন কিন্তু আমার হিন্দু ভাই আছে, এটা মাথায় রাখবেন। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, দেখেছেন 6-7 জন আমার উকিল আছে, তার মধ্যে 4টেই তো আমার নন মুসলিম ভাই। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, কে মুসলমান নাকি? ওনাকে একবার গোমাংস খেতে দেখেছেন না আপনারা? উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি, ও একবারই খেয়েছিলেন। কারণটা কি বলুন তো?
রাগে, যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে, আমি গোমাংস খাবো। এটা মাথায় রাখবে। এই ধরনের লোক লড়াই করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। যতই মমতা ব্যানার্জি, যতই অভিষেক ব্যানার্জি, যতই তৃণমূল কংগ্রেস ওরা দিল্লি যাওয়ার নিদান দিক না কেন, আমরা এই বাংলাতেই আন্দোলন করব, প্রয়োজনে দিল্লি যাব, কেউ আমাদেরকে রুখতে পারবে না। আর এই আপনাদেরকে কাছে লাস্ট কথা বলে আমি শেষ করব। ভাই অনুরোধ, যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না, দিল্লি যাওয়ার নিদান দিল, 2026 সাল আসছে, অন্তত ভোট দেওয়ার সময় ওই বাটনে না আপনাদের হাত যায়। আমাদের পক্ষে নাও আসতে পারে, কোনো ব্যাপার নাই, বিজেপিকে তো দেবোই না, আইএসএফকে নাও দেবেন, কোনো সমস্যা নেই, খামচিহ্ন আছে নাও দিতে পারেন, আমি জোর করব না। কিন্তু অনুরোধ এটাই, বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন, বিপদে যে আমার পাশে থাকবে, সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। তাই 2026 সাল আসছে, ভোটের সময় ওই 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 সিম্বলে না হাত পড়ে, এটা মাথায় রাখবেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে, প্রশাসনের বন্ধুকে, মিডিয়ার বন্ধুকে, যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা যেরকম ধীর স্থিরভাবে এসেছেন, আস্তে আস্তে ধীর স্থিরভাবে এখান থেকে আপনারা বিদায় নেবেন।